কোটি কোটি মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় খামেনির বিদায়। মাশহাদে হামলা, পাল্টাপাল্টি হামলাতেও আলোচনা চালিয়ে যাওয়ার আভাস যুক্তরাষ্ট্রের। ভয়াবহ দাবানলের কবলে স্পেন, প্রাণ গেছে 12 জনের। চীন, তাইওয়ান, জাপানের দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন বাবি। অসহিষ্ণু হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। মমতার বেডরুমে গিয়ে নাচানাচির ঘোষণা দিলীপ ঘোষের। প্রসেনজিতের বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন। স্বাগত স্টার ওয়ার্ল্ডের সাথে আছি আমি ফারিহা সাজনী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একটি ইতিহাসের বিদায়। কোটি কোটি জনতার অশ্রুসিক্ত ভালোবাসায় দাফন করা হলো ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। তেহরান, কোম, ইরাকের নাজাফ ও কারবালায় জানাজা আর শোকানুষ্ঠান শেষে প্রয়াত সর্বোচ্চ নেতাকে দাফন করা হলো ইরানের মাশহাদে। সেখানে শেষ জানাজায় ইমামতি করেন তারই বড় ছেলে মুস্তফা খামেনি। আর নিরাপত্তা ঝুঁকি থাকায় শেষ জানাজায় অংশ নিতে পারেননি বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। অগণিত মানুষ, এক পোশাক, এক ভাষা, একই আর্তনাদ। শোকাহত এই জনতার স্রোত মিশেছিল ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় আধ্যাত্মিক নগরী মাশহাদে। প্রিয় বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রায় সামিল হলেন হৃদয় ভাঙা এসব মানুষ, যেখানে মাঝে মধ্যেই রোল বয়ে যায় কান্নার। শুরু হয় জানাজা। বাবা আলী খামেনির শেষ জানাজায় ইমামতি করেন তারই বড় ছেলে মোস্তফা। ডানে ও বামে ছিলেন আরও 2 ছেলে, কিন্তু মার্কিন ও ইসরায়েলি হামলার ঝুঁকি থাকায় শেষ জানাজায়ও উপস্থিত থাকতে পারেননি অপর ছেলে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দোয়া করা হয় 4 দশক ইরানকে মাথা উঁচু করে শাসন করা এই সর্বোচ্চ নেতার জন্য। জানাজা শেষে মহাকালের যাত্রায় মার্কিন আধিপত্য আর ইসরায়েলি আগ্রাসন বিরোধী মহামানব। তখন শুক্রবার সকাল মাশহাদে অবস্থিত শিয়া মতাদর্শের ইমাম রেজার কবরের পাশে নেওয়া হয় খামেনির মরদেহবাহী কফিন। তখনও বাইরে চলছিল শোকাহত ইরানিদের মাতম। এর আগে বৃহস্পতিবার খামেনির কফিন পৌঁছায় মাশহাদে, যেখানে আগে থেকেই জড়ো হন বিপুল সংখ্যক শোকার্ত মানুষ। গত 3 জুলাই থেকে শুরু হওয়া এই শোকানুষ্ঠান রাজধানী তেহরানের পর কোম হয়ে ইরাকের ঐতিহাসিক 2 শহর নাজাফ ও কারবালার পর শেষ হল মাশহাদে। এর মাধ্যমে সমাপ্তি ঘটল ইরানের বিপ্লবী নেতার চিরবিদায়ের। ما با معترض حرف میزنیم باید حرف بزنن مسئولین। নিজ বাসভবনে থাকা অবস্থায় গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় নিহত হন আলী খামেনি। একই হামলায় তার মেয়ে, জামাতা, ছোট্ট নাতনি ও বর্তমান সর্বোচ্চ নেতার স্ত্রী প্রাণ হারান। নিহত হন খামেনির শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান আলী শামখানি সহ একাধিক সামরিক কর্মকর্তাও। নূর মোহাম্মদ, স্টার নিউজ। এদিকে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন নিয়ে যখন ব্যস্ত ইরান, ঠিক তখনও দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে একটি রেল সেতুর কিছু অংশ ধসে পড়েছে। সেটির মাধ্যমে চীন ও রাশিয়ার সাথে বাণিজ্যিক যোগাযোগ করে ইরান। নতুন করে এসব হামলার দায় অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন ইরান তাকে হত্যা করতে চায়। এই ভয়ে তিনি ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফেরার পথে বিমান পাল্টাচ্ছেন। মার্কিন বিমান হামলায় ইরানের উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশের আক্তাকে খান রেল সেতুর কিছু অংশ ধসে পড়েছে।
সেতুটি ইরানের কৌশলগত অংশীদার চীন ও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের অন্যতম মাধ্যম। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, বৃহস্পতিবার ভোরে আক্কালা অঞ্চলের কাছে এই সেতুটিতে আঘাত হানে মার্কিন ক্ষেপণাস্ত্র। এই হামলার কয়েক ঘণ্টা যেতে না যেতেই নতুন করে কেঁপে ওঠে ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশ। বৃহস্পতিবার সকালে বুশেহরের একটি মাছ ধরার নৌযানের জেটিতে একাধিক হামলা চালানো হয়। এতে বেশ কয়েকটি নৌযানে আগুন ধরে যায়। হামলার শিকার বুশেহর প্রদেশটি অত্যন্ত সংবেদনশীল। এখানেই অবস্থিত ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া হামলা হয়েছে দক্ষিণাঞ্চলের কোনারাক, সিরিক ও চাবাহার বন্দরে। বৃহস্পতিবার প্রকাশিত এক স্যাটেলাইট চিত্রে হামলায় ক্ষয়ক্ষতির মাত্রা ধরা পড়ে। বুধবার মার্কিন সামরিক দপ্তর পেন্টাগন জানিয়েছে, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বুশেহর প্রদেশের এসব নতুন হামলার দায় অস্বীকার করেছে দেশটি। এসব হামলার জন্য শত্রুপক্ষকে দায়ী করছে ইরান। বিশ্লেষকদের মতে, যদি সত্যি যুক্তরাষ্ট্র এ হামলার সঙ্গে জড়িত না থাকে, তাহলে সন্দেহের তীর ইসরায়েলের দিকেই যেতে পারে, যদিও এখন পর্যন্ত কোনো পক্ষই এই বিষয়টি নিশ্চিত করেনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর কোনো আস্থা নেই বলে স্পষ্ট জানিয়েছে তেহরানের বাসিন্দারা। লাগাতার হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের ওপর সমঝোতা স্মারক ভঙ্গের অভিযোগ আনেন তারা। প্রেসিডেন্ট ট্রাম্প কোনো আন্তর্জাতিক নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নন, তাই তিনি এই সমঝোতা স্মারক মেনে চলবেন এমনটি আশা করা যায় না। যুক্তরাষ্ট্রের বক্তব্য ও অবস্থান বারবার পরিবর্তন হয়। তারা এমন রাজনীতিক যারা প্রতিদিনই নিজেদের কথাবার্তা বদলে ফেলেন। তাই আমাদের সমঝোতা স্মারকের উপর আস্থা রাখা উচিত ছিল না। সমঝোতা স্মারকের চুক্তি ভঙ্গ করে ইরানে হামলার পর শঙ্কিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের হত্যার তালিকায় প্রথম স্থানে তার নাম আছে বলেও দাবি করেন ট্রাম্প। আঙ্কারা থেকে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন আশঙ্কা প্রকাশ করেন। কাজী শাহরিন, স্টার নিউজ। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্তব্যের পর তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে দ্বীপটিতে। ট্রাম্প আবারও দাবি করেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও ডেনমার্কের কাছে এর কোনো গুরুত্ব নেই। ট্রাম্পের এমন আগ্রাসী মন্তব্য ন্যাটোর অভ্যন্তরীণ সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। Greenland for national security purposes. We need Greenland for national security and even international security. And so we need Greenland for national protection. We're going to have to make a deal on that. বারবার গ্রিনল্যান্ড দখলে নেয়ার কথা বলে সমালোচনার ঝড় তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। They say Denmark, but Denmark has spent no money. They have no military. ইরান যুদ্ধকে কেন্দ্র করে কয়েক মাসের বিরতির পর আবারও ট্রাম্পের মুখে সেই গ্রিনল্যান্ড প্রসঙ্গ। আঙ্কারায় ন্যাটো সম্মেলনে এই দ্বীপকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেয়ার কথা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প। And it's surrounded by China ships and Russian ships. দ্বীপটির চারপাশে চীন ও রাশিয়ার জাহাজ রয়েছে। এটা আর হতে দেয়া যাবে না। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই থাকা উচিত। আমি এখনো সেটাই মনে করি। It should be controlled by the United States, not by Denmark. ট্রাম্পের এমন বক্তব্যে আবারও প্রতিবাদে ফুঁসে উঠেছেন গ্রিনল্যান্ডের বাসিন্দারা। ঐতিহ্যবাহী কায়াকিং চ্যাম্পিয়নশিপের উৎসব ছাপিয়ে রাজধানী নৌকে এখন প্রতিবাদের ঝড়। গ্রিনল্যান্ড সম্পূর্ণভাবে আমাদের দেশ। এখানে অন্য কারো কোনো সিদ্ধান্ত নেয়ার অধিকার নেই। আমাদের দেশের ভাগ্য আমরাই নির্ধারণ করব। ট্রাম্প নিজের দেশই ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারে না, তাহলে অন্য দেশের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা কেন করছেন? তিনি যেসব সাবমেরিনের কথা বলছেন, সাবমেরিনগুলো দেখছি সেগুলো কেবল আমেরিকার। ট্রাম্পের ঔপনিবেশিক মানসিকতার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন। একই সুরে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে গ্রিনল্যান্ডের স্থানীয় সরকার প্রধান। আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, গ্রিনল্যান্ড কোনো বিক্রিযোগ্য বস্তু নয়। এই দ্বীপ ও এর সব সম্পদ কেবল গ্রিনল্যান্ডের জনগণেরই। অন্য কারো দাবি এখানে খাটবে না। এবার গ্রিনল্যান্ড ঘিরে ওয়াশিংটনের সাথে ইউরোপের দূরত্ব আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। কাজী শাহরিন, স্টার নিউজ। যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র কিনবে জার্মানি। আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে ওয়াশিংটনের সাথে এই চুক্তি চূড়ান্ত করার কথা জানান জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ।
এই চুক্তির মাধ্যমে জার্মানি তাদের প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় কৌশলগত ঘাটতি পূরণ করছে বলে জানান তিনি। ক্ষেপণাস্ত্রগুলো জার্মান ভূখণ্ডে মোতায়েন করার বিষয়েও একটি চুক্তিতে সম্মত হয়েছে দুই দেশ। এর আগে মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানিতে মার্কিন সেনা উপস্থিতি কমানোর ঘোষণা দিলে এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে ইউরোপীয় দেশগুলো নিজস্ব ব্যবস্থা তৈরি না করা পর্যন্ত এই মার্কিন ক্ষেপণাস্ত্র বড় ভূমিকা রাখবে বলে মনে করছে বার্লিন। আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো বৈঠকের ফাঁকে আমরা মার্কিন সরকারের সঙ্গে একটি চুক্তিতে সম্মত হয়েছি। আমরা যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র কিনব এবং সেগুলো জার্মানিতে মোতায়েন করব। এর মাধ্যমে আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ঘাটতি পূরণ করছি। একই সঙ্গে জার্মানি ইউরোপীয় অস্ত্র ব্যবস্থা উন্নয়নের কাজ চালিয়ে যাবে। তীব্র তাপদাহের পর এবার ভয়াবহ দাবানলের কবলে পড়েছে ইউরোপের দেশ স্পেন। দক্ষিণাঞ্চলীয় আলমেরিয়া প্রদেশে দাবানলে এ পর্যন্ত প্রাণ গেছে 12 জনের, আহত হয়েছে 6 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে সড়ক ও বনাঞ্চল জুড়ে কাজ করছেন 1.5 শতাধিক দল কর্মী। একে এ যাবৎকালের সবচেয়ে ধ্বংসাত্মক দাবানল বলে আখ্যা দিয়েছে আঞ্চলিক প্রশাসন। দাবানলের কারণে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ধোঁয়ার কারণে বহু মানুষ শ্বাসকষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কিছু সড়ক বন্ধ করে দিয়েছে জরুরি বিভাগ। দক্ষিণ ইউরোপ জুড়ে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের তীব্র তাপপ্রবাহের কারণে সৃষ্টি হয়েছে ভয়াবহ দাবানল। ফ্রান্স, পর্তুগাল ও স্পেনের বিস্তীর্ণ বনাঞ্চলেও ছড়িয়ে পড়েছে আগুন। এশিয়ার পূর্ব উপকূলে আতঙ্কের নাম এখন সুপার টাইফুন বাবি। তাইওয়ান, চীন, জাপান 3 দেশই প্রস্তুতি নিচ্ছে সম্ভাব্য শক্তিশালী টাইফুনের আঘাত মোকাবেলায়। এরই মধ্যে চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হানা টাইফুন মেইসাকের প্রভাবে বন্যা কবলিত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভিয়েতনামে আকস্মিক বন্যায় ধসে পড়েছে বাড়িঘর। ফিলিপাইন সাগরের পশ্চিম দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন বাবি। ঘন্টায় প্রায় 200 কিলোমিটার বেগে এটি তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে। বাসিন্দাদের খাদ্য, পানি ও জরুরি সামগ্রী মজুত রাখতে বলেছে তাইওয়ান কর্তৃপক্ষ। আবহাওয়াবিদদের আশঙ্কা 2024 সালের কংগ্রে টাইফুনের পর এটি হতে পারে সবচেয়ে শক্তিশালী ঝড়। বর্তমানে প্রায় 1000 কিলোমিটার বিস্তৃত বাবি উত্তর তাইওয়ানের পাশ দিয়ে অতিক্রম করে শনিবার চীনের ফুজিয়ান প্রদেশে আঘাত হানতে পারে বলে জানা গেছে। ঝড়ের আগেই তাইওয়ানের উত্তর পূর্বাঞ্চলের মাছ ধরার বন্দরগুলোতে শত শত নৌকা নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কৃষকরা দ্রুত ফসল ঘরে তুলছেন। উপকূল জুড়ে বালুর বস্তা বিতরণ চলছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 1987 সালের পর আকারের দিক থেকে এটি হতে পারে তাইওয়ানে আঘাত হানা সবচেয়ে বড় টাইফুন। এখন আবহাওয়া শান্ত দেখালেও বিভ্রান্ত হওয়া যাবে না। এ ধরনের ঝড়ই সবচেয়ে বিপজ্জনক। সবাইকে সতর্ক থাকতে হবে। প্রভাব পড়বেই, এটাই সবচেয়ে বিপজ্জনক সময়। আবহাওয়া আপাতত শান্ত থাকলেও টাইফুনের গতিপথ নিয়েই সবচেয়ে বেশি উদ্বেগ স্থানীয়দের। টাইফুনটি যদি উত্তর দিকে সরে জাপানের মিয়াকো দ্বীপের পাশ দিয়ে যায় তাহলে ক্ষতি কম হবে। তবে এটি দক্ষিণে নেমে ইলানে আঘাত হানলে তাইওয়ানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। এদিকে বাভির আগমনের আগেই চীনের দক্ষিণাঞ্চল আঘাত হানা টাইফুন মেইসাকের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি বাসিন্দারা। গুয়াংশির বন্যা কবলিত এলাকায় স্কুল থেকে শিক্ষার্থীদের উদ্ধারে ব্যস্ত সময় পার করছে কর্তৃপক্ষ। বাঁধ ভেঙে প্লাবিত জনপদে চলছে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী মেইসাকে অন্তত 39 জন নিহত এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। টাইফুন বাভির প্রভাবে জাপানে ব্যাহত হয় বিমান চলাচল। বিভিন্ন এয়ারলাইন্সের অন্তত 117টি ফ্লাইট বাতিল হয়। এতে প্রায় 15,000-এর বেশি যাত্রী ভোগান্তিতে পড়েন। বিশেষজ্ঞদের মতে উষ্ণ সমুদ্রের উপর দীর্ঘ সময় শক্তি সঞ্চয় করার বাভি অত্যন্ত বিপজ্জনক রূপ নিয়েছে। জলবায়ু পরিবর্তন এবং এল নিনো পরিস্থিতির প্রভাবে পূর্ব এশিয়ায় আরও ঘন ঘন ও তীব্র টাইফুনের আশঙ্কাও বাড়ছে। বাভির গতিপথে সামান্য পরিবর্তনও ক্ষয়ক্ষতির মাত্রা বদলে দিতে পারে বলে সতর্ক করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা 3,889 জনে দাঁড়িয়েছে। গৃহহীন প্রায় 18,000 মানুষ, যাদের অনেকেই অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। ত্রাণ তৎপরতা ও ব্যবস্থাপনার পুরোটাই এখন বিদেশ নির্ভর।
দুর্গতদের অভিযোগ, তারা দেখছেন না সরকারি কোনো ব্যবস্থাপনা। ভেনেজুয়েলার প্রলয়ঙ্কারী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় প্রদেশ লা গুয়াইরা। প্রদেশটির বেঁচে থাকা মানুষের জন্য ত্রাণই এখন একমাত্র সম্বল। দেশি বিদেশি বিভিন্ন বেসরকারি সংস্থা ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিয়ে সাহায্য করছে। বহু পরিবারের আশ্রয় হয়েছে অস্থায়ী তাঁবুতে। এই মানুষগুলোর সব ক্ষোভ সরকারের বিরুদ্ধে। আমরা অনেক সহায়তা পেয়েছি। যুক্তরাষ্ট্র প্রবাসীরা আমাদের ভোলেনি, তারা আমাদের পাশে ছিল, কিন্তু সরকার কিছুই করছে না। বাইরের মানুষরাই আমাদের সহায়তা করছে। ভূমিকম্পের পর থেকেই লা গুয়াইরায় আহত ও অসুস্থদের চিকিৎসা দিয়ে যাচ্ছে জাপানের একটি দল। আশ্রয় শিবিরগুলোতে গিয়ে মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে দলটি। পরিস্থিতি এখনো বেশ জটিল। অনেক মানুষ গৃহহীন, অনেকেই খাবার সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন, অনেকেই মানসিক আঘাত, বিভিন্ন ধরনের ক্ষত ও কাটা জখমের পাশাপাশি ত্বকের রোগে ভুগছেন। ভেনেজুয়েলার এমন দুর্যোগে মানবতার ডাকে সাড়া দিয়েছেন অনেকে। বাদ যায়নি দেশটির ফ্যাশন ডিজাইনাররাও। রাত দিন কাজ করছেন তারা, তবে ফ্যাশন উপযোগী পোশাক নয়। তারা তৈরি করছেন মরদেহ বহনের বডি ব্যাগ। কালো প্লাস্টিক জোড়া দিয়ে কয়েক হাজার ব্যাগ তৈরি করেছেন এই কর্মীরা। মানসিকভাবে এটা খুব কঠিন কাজ। আমরা চাই না এই কাজটি আর করতে হোক। এটা হৃদয়ের তাগিদে মানুষের জন্য কিছু একটা করার অনুভূতি থেকে এই বিশ্বাসই আমাদের মনকে শক্তি দেয় যে তবু কিছুটা অবদান তো রাখতে পারছি। কেবল মানুষ নয়, ভেনেজুয়েলার এই দুর্যোগে বিপদে পড়েছে পোষা প্রাণীরাও। ভূমিকম্পে বিধ্বস্ত ভবনগুলো থেকে এ পর্যন্ত 550 প্রাণী উদ্ধার করেছে নেভাডো নামের একটি আশ্রয় কেন্দ্রের কর্তৃপক্ষ। আপাতত সেগুলো আশ্রয় কেন্দ্রেই আছে, তবে কর্তৃপক্ষ চেষ্টা করছে তাদের জন্য আশ্রয়দাতা জোগাড় করা। গত রাতেও ধসে পড়া একটি বাড়ি থেকে 40টি বিড়াল ছানা উদ্ধার করেছে। রাতের সময়টাকে আমরা কাজে লাগাই, কারণ তখন বিড়াল ছানাগুলো বেরিয়ে আসে। দিনের বেলায় প্রচন্ড গরমে তারা লুকিয়ে থাকে। এই গরম ওদের উপর মারাত্মক প্রভাব ফেলেছে। প্রলয়ঙ্কারী ভূমিকম্পের পর মানবিকতার এমন বহু দৃষ্টান্ত তৈরি করেছে ভেনেজুয়েলা। কাজী শাহরিন, স্টার নিউজ। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কুয়াংঝু শহরের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 28 জন নিহত হয়েছেন। স্থানীয় সবাই বৃহস্পতিবার দুপুরে কারখানাটিতে আগুন লাগে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, বহুতল ভবনটিতে আগুন লাগার সময় ভেতরে 239 জন কর্মী আটকা পড়েন। এদের মধ্যে 213 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও হাসপাতালে নেয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। পরবর্তীতে নিখোঁজ 26 জনের মরদেহ ভবনটি থেকে উদ্ধার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, আগুনের তীব্রতা বাড়লে জীবন বাঁচাতে ভবনের ছাদে আশ্রয় নেন বেশ কয়েকজন কর্মী। দীর্ঘ চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার ও তদন্ত কার্যক্রম চলছে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিছানায় গিয়ে নাচানাচি করা হবে বলে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এছাড়া বুদ্ধিজীবী ও কমিউনিস্টদের সমাজ বিরোধী আখ্যা দিয়ে বলেন, তাদের মাথায় ডিম ছুঁড়ে মারা উচিত। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন বিতর্কিত মন্তব্য করেন তিনি। আমার মনে হয় এই যে অপরাধ বেড়েছে সমাজে, অপরাধীদের পেছনে এই কমিউনিস্টরা, এই বুদ্ধিজীবীরা চিরদিন দাঁড়িয়েছে। এরা নিজের খালি ইমেজ, নিজের নাম ছাড়া কিছু চায় না। যখন অপরাধ হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন, আবার অপরাধীকে সাজা দিলে তার বিরুদ্ধে আন্দোলন। আমি বলছি যে ডিম যেখানে সেখানে নষ্ট করবেন না। এই বুদ্ধিজীবীদের মাথায় ডিম ভাঙুন, লড়ুন আপনি। আমরা তো লড়ছি, আপনার বিরুদ্ধে লড়েছি। আমাদেরকে রাস্তায় আটকানো হতো, গাড়ি ভাঙা হতো। আর যেখানে আমরা প্রোগ্রাম করতাম সেখানে মাইক লাগিয়ে দিয়ে খেলা হবে শুনেছি তো আমরা 5 বছর 7 বছর। সেগুলো ভুলে গেলে কি করে চলবে? আমাদের ছেলেরা যদি একটু গান টান গিয়ে নাচ টাচ করে, তা ওদের কষ্ট হচ্ছে কেন? জিতেছি, ওটা নাচবো না? তোমার বিছানায় তো নাচিনি আমরা, গিয়ে বাড়ির সামনে নেচেছি, দরকার ওটাও করব। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেস ত্যাগী ও মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ 3 সাবেক রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব, প্রকাশ বড়াইক ও সুখেন্দু শেখর রায়।
বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তারা। এর আগে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর এই 3 নেতা রাজ্যসভার সংসদ পদ সহ দলীয় সব পদ থেকে ইস্তফা দেন। তাদের পদত্যাগের ফলে শূন্য হওয়া 3টি রাজ্যসভার আসনে উপনির্বাচনের তফসিলও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 24 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে বিকেল 5টা থেকে গণনা শুরু হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী 27 জুলাইয়ের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। শ্রী সুখেন্দু শেখর রায়, শ্রীমতী সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বারাইক, এই 3 জন রাজ্যসভার সদস্য। তারা ইতিমধ্যেই আপনারা জানেন তারা তাদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে তারা আমাদের দলে যোগদান করছেন। টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের জল্পনা নতুন করে আলোচনায় এসেছে। সাম্প্রতিক সময়ে বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তার আলাদা বৈঠকের পর এ জল্পনা ছড়িয়ে পড়ে। তবে সব ধরনের রাজনৈতিক গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রসেনজিৎ বলেছেন, কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা নেই তার। যেটা আমি মনে করি এই চেয়ারটার সম্মান আমাকে নিজে এসে বলা, তাকে অনুরোধ করা এবং তার সঙ্গে অবশ্যই যখন বসে গল্প করেছি, কিছুক্ষণ কফি খেয়েছি আর নানাবিধ কথা, ইন্ডাস্ট্রির কথা, আমরা ভবিষ্যতে ভালো কাজ করতে পারি, মহানায়ক উত্তম কুমারের 100 বছর, সেটা যাতে আমাদের সারা ভারতবর্ষের লোক মনে রাখেন এমনভাবে একটা জিনিস অনুষ্ঠান করা। আমার এর বাইরে কোনো কথা হয়নি। আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষরা এইটুকু বিশ্বাস করুক, আমার সঙ্গে কারোর কোনো রাজনৈতিক কথা আলোচনা সেদিনও হয়নি, আজও হয়নি। যেটা এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।